করোনাকালে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। দিনে জমা পড়ছে অর্ধ শতাধিক ডিভোর্স আবেদন, বিচারকদের হিমশিম অবস্থা। কাঁঠালবাড়ি শিমুলিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ভোগের পাশাপাশি ক্ষতি হচ্ছে রাজস্ব আদায়ও। 5 মাসে লোকসান অন্তত 10 কোটি টাকা বলছে বিআইডব্লিউটিসি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা বোধ না থাকা, সহনশীলতার অভাব, মাদকের ব্যবহার এবং যৌতুকের দাবির মুখে চট্টগ্রামে বিবাহ বিচ্ছেদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বছরে 1,500-এর বেশি ডিভোর্স আবেদন নিষ্পত্তি হচ্ছে সিটি কর্পোরেশনের পারিবারিক আদালতে, আর প্রতি বছর আবেদন জমা পড়ছে 3,500-এর বেশি। নানা জটিলতায় করোনাকালীন সময়ে সেই হার আরও বেড়ে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে 50 থেকে 70টি ডিভোর্স আবেদন জমা হচ্ছে। শেখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। চট্টগ্রাম আদালত ভবনে পারিবারিক আদালতের সামনের ভিড় ইঙ্গিত দেয় দাম্পত্য জীবনের কলহ কোন মাত্রায় পৌঁছেছে। প্রতিদিন শুনানি শেষে অভিযোগের নিষ্পত্তি করে কুলিয়ে উঠতে পারছেন না বিচারকরা। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতি বছরের ডিভোর্সের আবেদন অন্তত 1000 করে বাড়ছে। 2016 সালে 4182টি আবেদনের বিপরীতে 1417টি নিষ্পত্তি হয়েছে, আর চলতি বছরের প্রথম 8 মাসে আবেদন জমা পড়েছে 3557টি। সহনশীলতা কমে গিয়েছে, পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ কমে গিয়েছে। বিয়ে যে একটা পবিত্র সম্পর্ক, এটা যে একটা ধর্মের বন্ধন, আমরা সেটা ভুলে যাচ্ছি। আর সো কল্ড কিছু আধুনিকতা তো রয়েছে। পারিবারিক বিরোধের পাশাপাশি ডিভোর্সের হার বাড়ার বেশ কটি কারণ চিহ্নিত করেছেন আইনজীবীরা। প্রতি বছর সিটি কর্পোরেশনের মাধ্যমে 1,500-এর বেশি ডিভোর্সের আবেদন নিষ্পত্তি হচ্ছে। যে মামলাগুলো আপনার বিষয়গুলা পারিবারিক দাম্পত্য সম্পর্কের সঙ্গে সংযুক্ত, সেই বিষয়গুলোর বিরুদ্ধে বেড়ে গেছে, সেই জন্য মামলাও বেড়ে গেছে। গত সপ্তাহে আমি কিন্তু প্রায় 5টা ডিভোর্স হ্যান্ডেল করেছি অলরেডি। আমি অনেক বুঝে শুনে ঘরে পাঠিয়ে দিয়েছি, কারণ সন্তান আছে, 2-3টা করে সন্তান আছে এক একজনের। আর বিশেষ করে ডিভোর্সের ফলাফলটা তো রেজাল্টটা বেশি ভোগ করছে কিন্তু সন্তানরা। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গিয়ে লকডাউনের কারণে গৃহবিবাদ আরও বেড়েছে। বিচ্ছেদের হার বাড়তে থাকায় সমাজে ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা সমাজ বিজ্ঞানীদের। ব্রোকেন ফ্যামিলির কথা বলে থাকি, তার বেড়ে ওঠার যে প্রক্রিয়া, যে সামাজিকরণ প্রক্রিয়ায় সে হয় না হয় পিতা স্নেহ হারাচ্ছে অথবা মাতা স্নেহ বঞ্চিত হয়ে সে এমন একভাবে বড় হয়ে উঠছে যেখানে তার মধ্যে কোনো স্বকীয়তা ডেভেলপ করছে না। দেনমোহর, যৌতুক এবং খরপোশের মতো পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য চট্টগ্রাম আদালতে 2টি এবং বিচ্ছেদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সিটি কর্পোরেশনে পৃথক 2টি আদালত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 15 দিনের জিজ্ঞাসাবাদেও মুখ খোলেননি অবসরপ্রাপ্ত মেজর সিন মামলার প্রধান আসামি ওসি প্রদীপ। আর রিমান্ড আবেদনের সুযোগ না থাকায় গতকাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে পুলিশের মামলায় সাজানো 3 সাক্ষীকে ফের রিমান্ডে নিয়েছেন তদন্ত কর্মকর্তা। কক্সবাজার থেকে বিস্তারিত সিরিয়া সুলতানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজান। অবসরপ্রাপ্ত মেজর সিনহাই গত 6 আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে কারাগারে পাঠানো হয়। 18 আগস্ট 3 জনকেই 7 দিনের রিমান্ড দেওয়া হয়। 24 আগস্ট দ্বিতীয় দফার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 28 আগস্ট থেকে তৃতীয় দফার 3 দিনের রিমান্ড শুরু হয়। সবশেষ রোববার দেয়া 1 দিনের রিমান্ড শেষে সোমবার প্রদীপকে একাই তোলা হয় আদালতে। 3 দফা রিমান্ড শেষে সিনহার উপর গুলিবর্ষণকারী ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কিন্তু টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পরও আদালতে জবানবন্দি দেননি প্রদীপ। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ চেয়ে আদালতের হেফাজতে তুলে দেন তদন্ত কর্মকর্তা। এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমি কিছু বলতে পারবো না। 164 তো আমরা করার জন্য নিয়ে আসিনি ভাই, এটা রিমান্ড শেষ, আমরা শুধু জমা দেওয়ার জন্য আসি। দেশবাসী এবং সবাইকে আশ্বস্ত করতে চাই, এই মামলার নিয়ে বিচার নিশ্চিতের জন্য আমাদের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। এদিকে মঙ্গলবার সকালে পুলিশের মামলায় 3 সাজানো সাক্ষীর ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটিটি করা হয়েছে তারাই এখন 1 মাস পর সুযোগ পাবেন ওসি প্রদীপের জবানবন্দি নেয়ার। সেক্ষেত্রে তারা কি বক্তব্য দেন সেটি যেমন দেখার বিষয়, অন্যদিকে এই মামলার দ্রুত অগ্রগতি হবে এবং তদন্ত যে রিপোর্টগুলো অপেক্ষা করছে সেগুলোও দ্রুত সমাপ্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। দলনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের সুবিবেচনার আশায় বিএনপি। দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠার ৪২ বছর পূর্ণ করায় দিনটিতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যিনি দীর্ঘ ৩০ বছর এই দলের নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে এই দলকে আপনি সুসংগত করে রেখেছেন। একদলীয় শাসন ব্যবস্থা যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত চেয়ারপারসনের সুচিকিৎসায় তার স্থায়ী মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও প্রত্যাশা জানান তিনি। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ভার্চুয়াল আলোচনা সহ নানা কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চরম অনাস্থার মাঝেই দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে আসন্ন ৫ উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এ নিয়ে খোদ দলের অভ্যন্তরেই রয়েছে ভীষণ মতবিরোধ। এছাড়া কোন আসনে নির্বাচন করবে আর কোন আসনে নির্বাচন করবে না তা নিয়েও ভিন্নমত রয়েছে দলের শীর্ষ নেতাদের। ফেরদৌস লিপির রিপোর্ট। সর্বশেষ ঢাকা ২ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা, নির্বাচন কমিশনের প্রতি চরম অনাস্থা এবং বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে চলমান অভিযোগের মাঝেই জাতীয় সংসদের ৫টি উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দলের সর্বোচ্চ ফোরাম থেকে এই সিদ্ধান্ত আসলেও এখনও একমত নন নীতি নির্ধারকরা। রয়েছে হতাশা ও চাপা অসন্তোষ। এক পক্ষের প্রশ্ন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়াকে দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলনের অংশ বলা হলেও এবার কোন যুক্তিতে কর্মীদের নির্বাচনমুখী করছেন নেতারা? এবারে ভোটে অংশগ্রহণ, মনোনয়ন, বাণিজ্য ছাড়া আর কিছুই দেখছেন না তারা। রাজপথে আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে। নির্বাচনে যে ধরনের নির্বাচন এই সরকার দেয়, এই নির্বাচনে অংশগ্রহণ করা, বিজয়ী হওয়ারও কোনো আশা নেই এবং গণতন্ত্র ফিরে পাওয়ারও কোনো আশা নেই। শুধু নির্বাচনে অংশ নেয়া আর না নেয়া নয়, বিরোধ আছে কোন আসনে নির্বাচন করবে আর কোন আসনে করবে না তা নিয়েও। বিষয়টি স্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরলেন বিএনপির এই নেতা। নির্বাচনের প্রতিষ্ঠান বলে কিছুই নাই, ইলেকশন কমিশনের প্রতি মানুষের আস্থা নাই, মানুষ ভোট দিতে যায় না। যেহেতু আমরা গণতান্ত্রিক দল, সেইটুই আমরা নির্বাচনে পার্টিসিপেট করছি। পিসমিল করে তো লাভ নেই, একটা করবো একটা করবো তো হয় না, কন্টিনিউটি থাকতে হবে। একটা বিশাল দলের মধ্যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমরা মেজরিটি নেতাকর্মীদের মতামত নিয়ে আমরা ইলেকশনে যাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি ২৯৯টি আসনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিল মাত্র ৬টিতে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। রাঙ্গামাটির সাজেক দীর্ঘদিন বন্ধ থাকায় প্রকৃতি পেয়েছে ভিন্ন রূপ। সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা, হোটেল মোটেল মালিকদের স্বস্তি। করোনার কারণে পিছিয়ে পড়া পদ্মা সেতুর কাজে আরও বাগড়া দিচ্ছে নদীর তীব্র স্রোত। গেল ৩ মাসে বসানো যায়নি একটি স্প্যানও। ভাঙনে বিলীন ১২৬টি রোড স্ল্যাব আবার বানাতে হচ্ছে, আর ১৯২টি রেলের গার্ডার আনতে হবে বিদেশ থেকে। এই অবস্থায় প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়তে যাচ্ছে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। প্রতি বছর ২ সপ্তাহে পানি নেমে গেলেও এবার রেকর্ড ২ মাস সময় ধরে তীব্র স্রোত নদীতে। প্রবল স্রোতে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার আশঙ্কা থেকে বন্ধ রাখা হয়েছে স্প্যান বসানোর কাজ। এর মাঝে করোনার প্রভাব, সব মিলিয়ে গত ১০ জুনের পর বসেনি কোনো স্প্যান। ওই মাসেই মাওয়া প্রান্তে ৩২তম স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া ছিল।
এর মধ্যে গত 31শে জুলাই পদ্মা সেতুর ইয়ার্ডে ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব বানানোর কাজ নতুন করে শুরু হয়েছে। তবে একই সময় তলিয়ে যাওয়া 192টি রেলওয়ে গার্ডার বানাতে হবে দেশের বাইরে। লুক্সেমবার্গে অর্ডার দেওয়া গার্ডারগুলো দেশে আসতে সময় লাগবে 4 মাস। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। 2022 সাল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও প্রকল্প পরিচালক বলছেন সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। আমাদের নির্ধারিত সময় যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে সেটা জুন 2021, কিন্তু করোনার কারণে আমরা এই সময়টা রাখতে পারছি না, কারণ আমাদের যে অলরেডি কিছু কাজ আমরা পিছিয়ে গেছি, সেই জন্য আমাদের সময়টা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য যে আসলে করোনা তো এখনো শেষ হয় নাই। যে 10টি স্প্যান উঠানো বাকি, তার মধ্যে 7টি উঠানোর জন্য পুরো প্রস্তুত আছে। মাঝ নদীতে কাজ বন্ধ থাকলেও সড়ক থেকে সেতুতে উঠার ভায়াডাক্টের কাজ জাজিরা প্রান্তে প্রায় শেষের দিকে। এগিয়ে নেওয়া হচ্ছে মাওয়া প্রান্তের কাজও। লম্বা একটা সময় বিরতির পর চলতি মাসে স্প্যান বসানোর মধ্য দিয়ে গতি ফিরছে পদ্মা সেতুর কাজে। নির্ধারিত 2021 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত। তবে নতুন করে কতদিন প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘমেয়াদী হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। শিবুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় শুধু মানুষের দুর্ভোগই নয়, ক্ষতি হচ্ছে রাজস্ব আদায়েও। বিআইডব্লিউটিসি বলছে 5 মাসে অন্তত 10 কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। নাব্য সংকটে বিআইডব্লিউটি এর সবকটি চ্যানেল বন্ধ। এখন সীমিত ফেরি চলছে পদ্মা সেতু চ্যানেল দিয়ে। এর আগে দুদফা ভাঙনে শিমুলিয়া ঘাট হয় ক্ষতবিক্ষত, আর প্রবল স্রোতেও ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এতে চরম বিপাকে ঘাট ব্যবহারকারীরা। আমার গাড়িতে কাঁচামাল আছে, মাংস আছে, এটা ফ্রিজে দিয়ে আর কি আইস বসানো। এখন মালগুলো সব গরমে পানি হয়ে ঝরে যাচ্ছে আর কি। ঘন্টার পর ঘন্টা তো বসে আছি আমরা। 5 দিন, কোনো গাড়ি 5 দিন আছে, 6 দিন আছে এখানে বসা। তারা ইচ্ছা করে 24 ঘন্টার ভিতর বা 12 ঘন্টার ভিতর তারা ড্রেজিং ওটা কমপ্লিট করতে পারে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এটা করে না। একদিনের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, এটা 3 দিন 4 দিন লেগে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিআইডব্লিউটিসি তথ্য অনুযায়ী চলতি বছরে গত 5 মাসে 33 কোটি টাকার আয় হয়েছে, অথচ গত বছর এই সময় আয় হয়েছিল 43 কোটি টাকা। নাব্যতা সংকট এবং প্রবল স্রোতের কারণে রোরো ফেরি এবং ডাম ফেরি চলাচল করতে পারে না, যার দরুন আয়ও কমে গেছে। ওনারা ড্রেজিং করতেছে, তা আমরা আশা করি ড্রেজিং যদি সম্পন্ন হয় তাহলে পূর্বের মতো বিআইডব্লিউটিসি আয় আরও বৃদ্ধি পাবে। গত বছর গাড়ি পার হয়েছিল 4,20,000, এবার হয়েছে 3,80,000। এই রুটে ফেরি থেকে প্রতিদিন গড়ে 24 লাখ টাকার রাজস্ব আয় হতো, এখন সেই আয় কমে 8 লাখ টাকার নিচে নেমে এসেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাতে 12 ঘন্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি। সবশেষ পরিস্থিতি জানবো। এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি রুট, এখানে কিন্তু দুর্ভোগের একটা স্থায়ী অবস্থা তৈরি হতে যাচ্ছে। যে গেল শনিবার থেকে যে রাতের বেলা ফেরি বন্ধ, এরপর থেকে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ নেই। এই পুরো শিমুলিয়ার যে বড় টার্মিনাল, সেই টার্মিনাল কিন্তু টইটম্বুর থাকছে গাড়ি। এই যানবাহনগুলো কিন্তু কিছু কিছু পার করা হলেও আবার এসে ভরে যাচ্ছে। এবং এই যে এই বহরের ফেরি বহরের 17টি ফেরির মধ্যে মাত্র এই ছোট ফেরি কিন্তু এই পারাপার করে কুলুতে পারছে না। কারণ হচ্ছে এখানে বিআইডব্লিউটি এর সবগুলো চ্যানেলই বন্ধ হয়ে গেছে নাব্যতার কারণে। এখন কিন্তু পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে এই ফেরি চলছে এবং সেখানে কিন্তু এই চ্যানেলটি সরু থাকবার কারণে এবং সেখানে প্রবল ঢেউ, সেই যে স্রোতে যাতে পদ্মা সেতুর খুঁটিতে আঘাত না লাগে সেসব কারণে কিন্তু সেখানে বড় ফেরি চলতে পারছে না। কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে এই যে কে টাইপ ফেরি, এরকম কিন্তু আরো 4টি ফেরি এখানে ছিল, যার মধ্যে ভোলায় 2টো, চাঁদপুরে 1টি এবং পাটুরে 1টি, এরকম 4টি ফেরি যদি এখানে এই আপৎকালীন জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসা হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ কমানো যায়। কারণ এখানে যে এই রাতের বেলায় খোলা আকাশের নিচে
পরিবার পরিজন নিয়ে কত মানুষ কষ্ট করছে সেটা কিন্তু অবর্ণনীয়। এবং এই যে যেখানে লৌহজং টার্নিং যেই মূল চ্যানেল দিয়ে ফেরি চলাচল করত, সেখানে কিন্তু 1300 মিটার দীর্ঘ যে এলাকা, সেখানে কিন্তু পলি পড়েছে এবং পলি পড়ে সেখানকার পানি কিন্তু এখন 5 ফুটেরও বেশি কমে গেছে এবং সেখানে ড্রেজিং চলছে। এবং তারা বলছেন বিআইডব্লিউটিএ যে তারা হয়তো সপ্তাহখানেকের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু এই একটি সপ্তাহ ধরে যে মানুষের এই দুর্ভোগ সেটি কমানোর ব্যাপারে কিন্তু এখনো কোনো উদ্যোগ আমরা এখানে দেখছি না। আর এই যে রাজধানী ঢাকা থেকে শিমুলিয়া ঘাট এবং ওপারে কাঁঠালবাড়ি থেকে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়কগুলো, সেগুলো কিন্তু এখানকার যে এই যোগাযোগ ব্যবস্থা, পদ্মা সেতুকে ঘিরে এই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু এদিক দিয়ে যাতায়াত করছে এবং এই ফেরি সার্ভিস বিঘ্নিত হবার কারণে এখানে কিন্তু 87টি লঞ্চ এবং 450 স্পিড বোট, সেগুলো কিন্তু আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, গাদাগাদি করেই পারাপার হচ্ছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ইমদাদ। শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1950 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,14,946 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,209 জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হলো 15,62,412 জনের নমুনা। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1,950 জন, মোট আক্রান্ত 3,14,946 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হলো 4,316 জনের। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন, মোট সুস্থ হয়েছেন 2,08,117 জন। বাংলার সময় আরও থাকছে। করোনায় পুঁজি হারিয়ে নিঃস্ব বহু ব্যবসায়ী, অনেকে বদলেছেন দীর্ঘদিনের পেশা, সহজ শর্তে ঋণ দেওয়ার পরামর্শ। অল্প বৃষ্টিতেই গাজীপুরের টঙ্গীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কয়েক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাঁটুপানি থাকায় চরম দুর্ভোগে পড়েন মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ড্রেন বন্ধ হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। 2 ঘন্টার বৃষ্টিতে গাজীপুরের পানিতে তলিয়ে যায় টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক সহ অলিগলি। এতে চরমভাবে বিপর্যস্ত হয় জনজীবন। মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ঘোড়াশাল সড়ক ও টঙ্গী পূর্ব থানার সামনের রাস্তা তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এছাড়া কর্মস্থলে যাওয়ার পথে যানবাহনের অভাব ও ময়লা পানি, দুর্ভোগের মাত্রা আরও বাড়ে মানুষের। রাস্তার দুই পাশের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এ দশা বলে মনে করেন ভুক্তভোগীরা। ড্রেনটা ঠিকমতো পরিষ্কার করে না, এই জন্য পানিটা রাস্তার ভিতর আসে। ড্রেনের পানিটা, ড্রেনগুলো তো পরিষ্কার করে না নিয়মিত, এই সমস্যা। ময়লা আবর্জনা পানি, বাচ্চা নিয়ে দাঁড়িয়েছে, এতে পানি ছিটে আসতেছে। ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে তো এই সমস্যাটা হতো না। এদিকে রাস্তায় পানি ওঠায় পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকেও বেগ পেতে হয়। বৃষ্টি হলে পানি জমে যায় প্রায় হাঁটুর উপরে, এইখানটাতে এখন তো দাঁড়িয়ে আছে, প্রায় হাঁটুর উপরে পানি ছিল। পানির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোটবাজার পর্যন্ত প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সময় সংবাদ, গাজীপুর। করোনায় পুঁজি হারিয়ে দোকান ছেড়ে কেউ হয়েছেন ফুটপাতের ব্যবসায়ী, কেউ ছেড়েছেন দীর্ঘদিনের পেশা। মাঝারি মানের ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে। নিঃস্ব হয়ে অনেক প্রবাসীও চালাচ্ছেন ভ্রাম্যমাণ দোকান। কাজ না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষজন। এমন অবস্থায় সামাজিক নিরাপত্তা বলয় বাড়িয়ে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিবার কেমনে চলছে? পরিবার চলে, আল্লাহ খাওয়াইলে খাই, না খেলে একটা কথা আছে না, মিললে রিজিক না মিললে রোজা। এই অবস্থায় আমরা আছি আর কি। হাতে করে 2-1 পিস প্যান্ট বিক্রির টাকা চলে 6 জনের সংসার। কয়েক মাস আগেও বড় মার্কেটে ছিল সাজানো দোকান। করোনার থাবায় পুঁজি খুইয়ে ছেড়েছেন দীর্ঘদিনের ব্যবসা। নেই আগের জৌলুস। দীর্ঘ আলাপচারিতায় এভাবেই উঠে আসে আনোয়ার হোসেন খানের নিঃস্ব হবার গল্প। খুব কষ্টে আছে ফ্যামিলি, কিছু করার নাই, খুব কষ্টে আছে, যা বলার মতন না। পরিবার পরিজন নিয়ে একসময় স্বাচ্ছন্দ্যে চলা প্রবাসী মোজাম্মেল হোসেনের গল্পটাও অনেকটা একই। কাজ হারিয়ে দেশে ফেরার পর আর ফিরতে পারেননি। অভাবের তাড়নায় বাধ্য হয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায় নামতে। মালয়েশিয়া লকডাউনের 2 মাস আগে আসছিলাম। আসার পরে বাড়িতে তো কয়েক মাস 2-3 মাস ছিলাম। এর পরে তো লকডাউন আটকে গেছে, কোনো দেশে যাইতেও পারিনি।
তো এখন এই গুলিস্তান আসা হকারি করি। যাদের গতর ছাড়া আর কোনো পুঁজি নেই তাদের অবস্থা আরও করুন। অনেকে জানেনই না আগামীকাল চুলায় আগুন জ্বলবে কিনা। কাজের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত এসব বিমর্ষ চোখই বলে দেয় মানুষ কতটা অসহায়। বাবা মা অনেক অভাবে রয়েছে, বলছে বাবা তুমি ঢাকা যাও, কিছু ইনকাম করো, আমাদের কটা খাওয়ান দাও। আগের মতো কাজ নাই ভাই, 3-4 দিন ধরে অসহায়, না খাওয়া বর্তমানে। তা আমরা তো এই সাধারণ জনগণ আমরা কিছুই পাইতেছি না আর কিছু দেখতেছি না। 1 কেজি আলু কিনতে গেলে 50 টাকা, 100 গ্রাম ঝাল কিনতে গেলে 30 টাকা, এইভাবে আমাদের তো চলে না। অর্থনীতিবিদরা বলছেন সংকট উত্তরণে সরকারি প্রণোদনার অর্থ সহজ শর্তে বিতরণ নিশ্চিত করতে হবে। সরকারের যে সকল প্রণোদনা আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু এখনো সেইভাবে তাদের প্রণোদনার অর্থ পাননি এবং অনেকে আবেদন করারও আসলে তাদের উপায় আছে কিনা নিশ্চিত নন। কাজেই এই ক্ষেত্রে সহজ শর্তে যেন তারা ঋণ পেতে পারেন। বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছে দেশে করোনায় অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে অন্তত 5 কোটি মানুষ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চারিদিকে সবুজ, নীল আকাশ আর মেঘের মিতালি পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক। দীর্ঘ 5 মাস বন্ধের কারণে প্রকৃতি পেয়েছে ভিন্ন রূপ। রাস্তায় রাস্তায় ফুটে আছে বনফুল, হরেক রঙের গুলমলতা কাছে টানছে পর্যটকদের। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় খুশি ঘুরতে আসা পর্যটকরা। আর স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন হোটেল মোটেল মালিক ও পর্যটন সংশ্লিষ্টরাও। সাজেক পর্যটন কেন্দ্রটি যদিও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত, তবে যোগাযোগ ব্যবস্থা সুবিধার কারণে অধিকাংশ পর্যটক খাগড়াছড়ি জেলা সদর হয়ে সাজেকে যান। পাহাড়ি এ রাস্তায় নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ পাহারায় পর্যটকদের সকাল ও বিকেল 2 দফা আনা নেওয়া হয়। সাজেকের নিরাপত্তা ও শৃঙ্খলা দেখে সন্তুষ্ট অনেকেই। অবশ্যই খুব ভালো লাগছে এবং পরিবেশটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেরকম শুনেছি তার থেকে আরো বেশি দূষণমুক্ত। স্বাস্থ্যবিধি মেনেই রিসোর্টগুলো পরিচালনা করার কথা জানান হোটেল মালিকরা। প্রতি রুমে 1 জন করে পর্যটক রাখা সহ পর্যাপ্ত সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার রাখা সহ নানা উদ্যোগ নিচ্ছেন তারা। নিয়মের ব্যত্যয় ঘটলে জরিমানার বিধানও রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, সকল নিয়ম কানুন মেনে সাজেক ভ্যালি খুলছে, অনেক টুরিস্ট আসছে। আশা করি আমরা পর্যটন খাত আবার খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারব। দীর্ঘ লকডাউনে অনেকেই বেকার হয়ে পড়েছেন। পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত কয়েকশো চাঁদের গাড়ি, মাহেন্দ্র ও মাইক্রোবাস চালক মালিক ক্ষতির শিকার হয়েছেন। আমরা চেষ্টা করব যদি কোনো প্রতিবন্ধকতা না হয়, চেষ্টা করব আমাদের যে সমস্ত ক্ষতি হয়েছে এই ক্ষতির প্রেক্ষিতে আমরা পুষিয়ে নেওয়ার জন্য। সাজেকের নিরাপত্তা ও পর্যটকদের কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনও ভূমিকা রাখছে। পর্যটকদের স্কট করা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাজেক ভ্যালিতেও যে কোনো সমস্যায় পুলিশ তৎপর আছে। করোনা পরিস্থিতির আগে এখানে গড়ে প্রতিদিন 2 থেকে 250 পর্যটক ভ্রমণে আসতেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর আমির আ.ন.ম শামসুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত 29শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব চট্টগ্রামের সীতাকুণ্ড ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় 10 ফেব্রুয়ারি জামায়াতের আমির আ.ন.ম শামসুল ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন এক আইনজীবী। 3 মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত 18 ফেব্রুয়ারি তাদের জামিন দেন উচ্চ আদালত। করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকবার সময় পেছানো হয়, তবে আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সুন্দরবনের পেশাজীবী ও উপকূলের অসহায় দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে মোংলায় যাত্রা শুরু করেছেন ভাসমান হাসপাতাল জীবন খেয়ার কর্মকর্তারা। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই হাসপাতালটিকে উপকূলীয় অঞ্চলে কার্যক্রম চালাতে সার্বিকভাবে সহযোগিতা করবে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রাও। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ভাসমান হাসপাতাল জীবন খেয়া। বাগেরহাটের মোংলায় সুন্দরবনের চরাঞ্চলের পেশাজীবী ও অসহায় দুস্থ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ জীবন খেয়া। মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হাসপাতালটি। চোখ ও দাঁতের চিকিৎসা সহ বিভিন্ন ইউনিটে কাজ করছেন ৮ জন ডাক্তার ও সেবিকা সহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কর্মী। শুধু চিকিৎসা সেবাই নয়, বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে হাসপাতালটি। উপকূলীয় অঞ্চলে কার্যক্রম চালাতে সার্বিকভাবে সহযোগিতা করবে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। যাত্রার প্রথম দিনেই মোংলা বন্দরের পশুর নদীতে নোঙর করে আশেপাশের গরিব অসহায় মানুষকে সেবা দেন চিকিৎসকরা। যতটুকু পারি সবগুলো জেলার উপকূল আমরা কভার করার চেষ্টা করব। আমাদের চিকিৎসার তাহলে অংশ হচ্ছে 3 গ্রুপ, হ্যাঁ, একটা হচ্ছে শিশু, বৃদ্ধ এবং মেইনলি নারীরা। এখান থেকে ওষুধ দেওয়া হবে, বিভিন্ন খাবার সামগ্রী, খাদ্য সামগ্রী বিভিন্ন চরাঞ্চলে পৌঁছানো হবে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি হতদরিদ্র জেলে ও পেশাজীবীরা। আমাদেরকে এইভাবে সেবা করোনার পরের থেকে, আমপানের পরের থেকে আমরা পাইনি। ডাক্তার দেখাতে আসছি, আমরা তো বাইরে যাইতে পারি না, আমরা গরিব মানুষ। টাকা পয়সা নেই, আমি চেক করছে, বেতন দিয়েছি, ওষুধপাতি দিয়েছি। তাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা যেন আবারও পাই এই ধরনের চিকিৎসা। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস ব্যাপী দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় 9টি জেলার 20টি উপজেলায় বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চালাবে ভাসমান হাসপাতাল জীবন খেয়া। সময় সংবাদ, মোংলা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনাকালে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। দিনে জমা পড়ছে অর্ধশতাধিক ডিভোর্স আবেদন, বিচারকদের হিমশিম অবস্থা। কাঁঠালবাড়ি শিমুলিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ভোগের পাশাপাশি ক্ষতি হচ্ছে রাজস্ব আদায়েও। 5 মাসে লোকসান অন্তত 10 কোটি টাকা, বলছে বিআইডব্লিউটিসি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।